রোদ কিছু বলার আগেই ভ্রু কুচকে বলে ওঠে শুভ্র। ডায়েরি? এটা আবার কোন নতুন হিস্ট্রি? তাছাড়া রোদ কখনো ইউএস যায়নি, তাহলে আপনি ওকে কীভাবে চেনেন? সব কিছুই কেমন যেন আমার আগোছালো লাগছে। শুভ্রর কথা শেষ হতেই জেনির হাত থেকে ডায়েরিটা নিয়ে উল্টে পাল্টে দেখল সাহেল। কপাল কুচকে বলল, এটা তো কলকাতা। আপনি এটা কি করে পেলেন মিস কিটন, তবুও এতদিন পর? জেনি এবার মুখ খুলে, বেশ কিছুদিন আগে বাবার স্টাডি রুমের এক কোণায় হঠাৎই চোখে পড়ে ডায়েরিটা। ডায়েরিটা দেখে বেশ অবাক হই। ভেবেছিলাম এটা হয়তো বাবার লেখা, আমার বাবা মার জীবন কাহিনী। কিন্তু প্রথম পৃষ্ঠা খুলে বুঝতে পারলাম এটা রোদ নামের এক মেয়ের লেখা। তার জীবনে দারুণ কিছু দিনকে লিপিবদ্ধ করা হয়েছে এই ডায়েরিতে। লিপিবদ্ধ করা হয়েছে তার ভালোবাসাকে। ভালোবাসার অনুভূতি যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না আমার। অদ্ভুত এক আকর্ষণে রাত জেগে পড়ে ফেলি আবেগ মিশ্রিত সেই ডায়েরিটি। কিন্তু ডায়েরির শেষ পাতাটিতে কেঁপে উঠি আমি। সেখানে রোদে কলকাতায় বাড়ি জমানোর কথা লেখা আছে, তারপর ফাঁকা। এই সাদা কাগজগুলো বড্ড জ্বালা পোড়া করছিল মনে। একটা কথাই মনে হচ্ছিল বারবার, কি হয়েছিল, কি হয়েছিল তারপর? রোদ, শুভ্র আর সে বাচ্চাটা, এরা কি বেঁচে আছে? এই আকর্ষণ থেকেই বাবাকে ডায়েরির কথাটা জিজ্ঞেস করি। উনি জানান কলকাতায় এক ময়লার ঝুড়ি থেকে উদ্ধার করেছিলেন এই ডায়েরিটি, তাও আবার প্রায় 2 বছর আগে। আমি আশাহত হই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো জানার আগ্রহটা এত বেশি ছিল যে হ্যারির প্ল্যান মতো চলে আসি বাংলাদেশে। আমাদের উদ্দেশ্য ছিল শুভ্রকে খোঁজা। এই অচেনা এক দেশের অচেনা এক শহরের বেশ কয়েকটি ভার্সিটির দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াই শুধুমাত্র শুভ্রকে খুঁজব বলে। রোদ তার ডায়েরিতে লিখেছিল তার শুভ্র ভার্সিটির লেকচারার, কিন্তু ভার্সিটির নাম কোথাও উল্লেখ করেনি সে। ভেবেছিলাম খালি হাতেই ফিরতে হবে আমাদের, কিন্তু কাকতালীয়ভাবে সাহেল আর আদ্র শুভ্র নামটা শুনে থমকে দাঁড়াই। বুঝতে পারি গন্তব্য নিজেই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবার। জেনির কথায় সবাই অবাক বিস্ময়ে বলে ওঠে সাহেল। ডায়েরিতে যদি আমার নাম লেখাই থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলেই তো হতো। তাছাড়া হ্যারি তো শুভ্রর নামটাও জানে। ক্যালিফোর্নিয়াতে থাকার সময় অনেকবারই শুভ্রর কথা বলেছি ওকে। কথাটা জেনির মাথাতেও খেলে গেল। হ্যারি সাহেলকে চিনে এই কথাটা এতক্ষণ সেভাবে ভেবেই দেখেনি জেনি। জেনি কপাল কুঁচকে তাকালো। হ্যারি, তুমি সাহেল শুভ্রকে চিনতে, তাহলে আমাদের বলনি কেন? হ্যারি অপরাধী চোখে তাকায়, মাথা চুলকে বলে, আই এম সরি জেনি। আর্শ ক্যালিফোর্নিয়া থেকে প্রায় 3-4 বছর আগেই চলে এসেছিল। যখন তোমার থেকে কাহিনিটা শুনলাম তখন আর্শের কথা মাথায় ছিল না। আসলে শুভ্রর অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর্শকে বাংলাদেশে আসার জন্য টিকিটটা আমি ম্যানেজ করে দিয়েছিলাম। আর তখনই শুভ্র আর রোদের কথা বলেছিল আর্শ। বাট এত বছর আগে সেই ছোট্ট কাহিনীর সাথে এই কাহিনীটার লিঙ্ক থাকবে তা কখনো ভাবতে পারিনি আমি। সো সরি সুইট হার্ট। জেনি কি বলবে বুঝতে পারছে না। যে সমস্যার সমাধানটা মিনিটে করে ফেলা যেত তার জন্য 3 দিন যাবৎ গাধার মতো খাটছে তারা। তবে সেই সুবাদে বাংলাদেশে তো আসা হলো। জেনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইটস ওকে হ্যারি, কিন্তু তারপর কি হয়েছিল? আর রোদের কাছে এই দ্বিতীয় ডায়েরিটাই বা কিভাবে? রোদ হাসলো, জেনির দিকে তাকিয়ে বলে উঠল, আমি বিশ্বাসই করতে পারছি না আমার একটা ডায়েরি আপনাকে এতটা দূর টেনে এনেছে। ডায়েরি লেখাটা আমার ছোটোবেলার অভ্যেস। আমার 6ষষ্ঠতম জন্মদিনে নানু ভাই আমাকে 6টা ডায়েরি উপহার দিয়েছিলেন। ডায়েরিগুলো দেখতে ঠিক একই রকম ছিল। সেদিন নানু বলেছিলেন, নানু ভাই, ডায়েরিগুলো কিন্তু ফেলে রাখার জন্য নয়, এই ডায়েরিগুলোই 80 বছর পর আয়না হয়ে তোমার সামনে দাঁড়াতে পারে। 80 বছরের বুড়ি হয়ে 6 বছরের রোদকে দেখতে পাওয়াটা বেশ মজা নানু ভাই। আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে। উনি বলেছিলেন, এখন থেকে জীবনের সব ঘটনাগুলো এই ডায়েরিগুলোতে বন্দি করে রেখো, সুখ দুঃখ সব। যখন আমার মতো বুড়ো হয়ে যাবে
মুখে সব কটা দাঁত পড়ে যাবে, তখন ভারী চশমা চোখে ডায়েরিগুলো খুলবে। তখন ম্যাজিক হবে, এই ছোট্ট তুমি চট করে তোমার সামনে এসে দাঁড়াবে। সেদিন নানু ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। কি বুঝেছিলাম জানি না, তবে পরের দিন থেকেই ডায়েরি লেখা শুরু করে দিয়েছিলাম, কেবলমাত্র বুড়ো হলে ম্যাজিক হবে বলে। তারপর ধীরে ধীরে ব্যাপারটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব কটার জন্য আলাদা আলাদা ডায়েরি আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, ভার্সিটি লাইফ শেষ না হতেই ডায়েরিটা হারিয়ে ফেলেছিলাম। সেই ডায়েরি আজ 2 বছর পর আবারও ফিরে পাবো, সেটা ভাবতেই পারিনি আমি। জেনি বলল, ডায়েরির ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু হসপিটালের ব্যাপারটা এখন একটা ধাঁধা। কি করে বেঁচে গেলেন আপনি? এটাও কি একটা ম্যাজিক? আর ডায়েরিটা হারালোই বা কিভাবে? রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাজিক নয়, আল্লাহর রহমত। সেদিন যখন জানতে পারি বাঁচার মতো সময় নেই হাতে, তখনই মনে মনে 1000 বার ধন্যবাদ দিই নানু ভাইকে। আমার বাচ্চার কাছে মা না থাকলেও মায়ের জীবনের প্রতিটি ঘটনা জানতে পারবে সে। সেই মুহূর্তে এটাও আমার কাছে ছিল ভীষণ আনন্দের। আমার মনে হয়েছিল ডায়েরিগুলোর মাধ্যমেই আমার মেয়েটার সাথে বেঁচে থাকবো আমি। সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনের লাস্ট সময়গুলো ডায়েরিতে তুলে দিয়ে যাব, যেন আমার মেয়ে তার মায়ের কষ্টগুলো উপলব্ধি করতে পারে। কলকাতায় রওনা দেওয়ার পর সাহেল ভাইয়াকে ডায়েরিগুলোর কথা বলি আমি চলে গেলে এই ডায়েরিগুলো শুভ্রকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করি, আর বাকি রাস্তাটুকুতে লিখে চলি সেদিন ঘটে যাওয়া সেই কষ্টবহ কাহিনীগুলো। কলকাতা হসপিটালে ডক্টর বের হওয়ার পর শুভ্র বেরিয়ে যান ওটিতে ঢোকার জন্য পোশাক পাল্টাতে। নার্সকে রিকোয়েস্ট করে 5 মিনিট ওয়েট করতে বলে কয়েক লাইন লিখতে বসি, কিন্তু সবটা লেখা হয়ে ওঠে না। তার আগেই তারা পড়ে অপারেশনের জন্য। ডায়েরিটা থেকে যায় বেডের এক কোণে। ভেবেছিলাম শুভ্র ওটিতে ঢুকলে সেন্স হারানোর আগে ছোট্ট করে হলেও ডায়েরিটির কথা বলবো তাকে, কিন্তু উনি আসেননি। রোদের কথার মাঝেই প্রশ্ন করে উঠল জেনি। কেন? সাহেল বলল, উত্তরটা আমি দিচ্ছি। সানশাইনের সাথে ওটিতে যাওয়ার বায়না করাটা সেদিন শুভ্রর পাগলামোর একটা অংশ ছিল। নিজেই অসম্ভব রকম অসুস্থ ছিল সে। সেই দিনই অপারেশন ছিল ওর, একা ঠিকভাবে দাঁড়াতেও পারত না। তারপর সানশাইনের কেবিন থেকে বেরিয়ে 2-3 বার বমিও হয় ওর, তারপরই সেন্স হারায়। আমি আর অভ্রভাই দুজনেই যেন অকুল পাথরে পড়ি। শুভ্রকে হসপিটালে আইসিইউতে রাখা হয়। সেই দিনের কথাটা মনে পড়লেও কেঁপে উঠি আমি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছিল সেদিন। একদিকে সানশাইন, একদিকে শুভ্র, আর অন্যদিকে বাচ্চাটা। এক মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল নিজেও মরে যাই। এত টেনশন নেওয়া খুব কঠিন ছিল আমার আর অভ্র ভাইয়ের জন্য। প্রায় 3-4 ঘন্টা অপারেশন চলার পর বাচ্চার কান্নার শব্দ শুনে আমি আর অভ্র ভাই ব্যাগরুদ্ধ হয়ে পড়েছিলাম। বুকের ভেতর আনন্দ না কষ্টের কাজ করছিল তা বুঝতে পারছিলাম না। ডক্টর বেরিয়ে এসে বললেন মেয়ে হয়েছে। আমরা বুঝতেই পারছিলাম না কি বলবো। নিশ্চিত মৃত্যু জেনে যে মানুষটাকে ওটিতে নেওয়া হলো, তার অবস্থা কি করে জিজ্ঞেস করতে হয় জানা ছিল না। দুজনের গলাতেই কথা আটকে গিয়েছিল। এক পর্যায়ে ডক্টর নিজেই বললেন, আপনাদের পেশেন্ট এখনও মারা যায়নি, অজ্ঞান অবস্থায় আছে, অর্থাৎ এখনও পালস চলছে। তবে কতক্ষণ চলবে তা বলতে পারছি না। মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ওনাকে আইসিইউতে রাখবো। ডক্টরের কথা প্রতি উত্তরে সেদিন কিছু বলিনি আমরা। সুব্রতাকে কোলে নিয়ে আইসিইউর সামনে বসেই ছিলাম চুপচাপ, আর রোদ অভ্র দুজনেই শুয়েই ছিল। আইসিইউর হাজারো যন্ত্রপাতির ভিড়ে একদিকে কষ্টের বুক কাঁপছিল, অন্যদিকে মনে হচ্ছিল যা হচ্ছে বেশ হচ্ছে। মরে যাক শুভ্র, কারণ রোদের চলে যাওয়ার পর একা শুভ্রকে সামলানোর থেকে শুভ্রকে এখনই হারিয়ে ফেলাটা কম কষ্টের মনে হচ্ছিল আমার। কয়েক ঘন্টার মধ্যে সুব্রতার বাঁচারও আকাঙ্ক্ষা হয়ে ওঠে ডক্টরের কাছে। বাচ্চার খাবার চায়, কিন্তু বাচ্চার মাই তো নেই। কিন্তু সব ছাড়িয়ে একটা ব্যাপারে অবাক হই আমরা। আইসিইউতে শিফট করার পর
6 ঘন্টা চলে যাওয়ার পরও সানশাইনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি। সারা শরীরে কাজ করা বন্ধ করে দিলেও বেঁচে আছে সে। ডক্টররা আবারও দৌড়াদৌড়ি শুরু করে। বিগো এসিমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানানো হয় রোদের বেঁচে থাকার আর মারা যাওয়া একই। সারা রক্তক্ষরণ কমানোর জন্য যে ইঞ্জেকশন উদ্ভাবন করেছিলেন সেটা রোদের উপরই টেস্ট করা হয়েছে প্রথম। রোদের ব্রেনে রক্তক্ষরণ হুট করেই থেমে গেছে, কিন্তু এরপর কি হবে তা তারা নিজেরাও জানে না। হয়তো কিছুক্ষণ নিঃশ্বাস চলবে, ঔষধের ইফেক্ট শেষ হলে থেমে যাবে নিঃশ্বাস, তাই বাঁচার আশাটা ছেড়ে দেওয়াই মঙ্গল। শুভ্র সেন্স আসে আরও 2 ঘন্টা পর। ততক্ষণে নাবিলা আর আঙ্কেলও পৌঁছে গেছেন হসপিটালে। শুভ্র চোখ মেলেই প্রথমে জিজ্ঞেস করলো, রোদ কোথায়? আমাদের কাছে কোনো উত্তর ছিল না। আমরা জানতাম শুভ্র এখন ঠিক কী করতে পারে, তাই ডক্টর ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে ওকে। কিন্তু একটা মানুষকে কতক্ষণ ঘুম পাড়িয়ে রাখা যায়? শুভ্রও জেগে ওঠে। আবারও তার মুখে একই প্রশ্ন। রোদ কোথায়? আবারও উত্তরহীন দাঁড়িয়ে থাকি আমরা। শুরু হয় শুভ্রর পাগলামো। ফাজিলটা কি নাই করেছে তখন। হাতে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। আটকাতে গিয়ে অব্রভাইয়ের হাত আর আমার কপাল ফেটে গেছে। শুভ্রর এসব পাগলামো দেখে আঙ্কেলও পেশায় ফল পড়ে গেছে। আমাদের জন্য নরকীয় একটা সময় যাচ্ছিল তখন। এক সময় সব ছোড়াছুড়ি করে ক্লান্ত হয়ে যায় আর মাথার ব্যান্ডেজ নিয়ে টানাটানি শুরু করে দেয় শুভ্র। ডক্টররা আতঙ্কিত হয়ে আবারও জোরপূর্বক ঘুমের ঔষধ পুশ করে। ওর এমন পাগলামো দেখে শুভ্র তাকে ওর সামনে পর্যন্ত নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম আমরা, যদি না বুঝে বাচ্চাটাকে কিছু করে। এভাবেই জিনিস ছোড়াছুড়ি আর ঘুমিয়ে কেটে গেল প্রায় 5-6 দিন। সানশাইনের বাড়িতেও কোনো রিয়াকশন দেখা দিল না। ডক্টররা বললেন রোগী কোমাতে চলে গেছেন। কোমা থেকে কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসবে কি না তার কোনো নিশ্চিন্তা দিতে পারলেন না ওনারা। তবে ওনারা চেষ্টা করবেন, এটা ওনাদের রিসার্চের জন্য একটা গুড সাইন। সেই মুহূর্তে ডক্টরদের ধরে খুন করতে ইচ্ছে করছিল আমার। আমাদের রোগী মারা যাচ্ছে আর তারা তাদের রিসার্চ নিয়ে পড়ে আছে। 1 সপ্তাহ পর শুভ্রর এমন একটা অবস্থা হলো যে চমকে উঠলাম আমরা। খাবার তো খাচ্ছেই না, সেই সাথে ঔষধও না। যাকে দেখছে তারই প্রতি এগ্রেসিভ হয়ে পড়েছে। নার্স ডক্টর তো দূরে থাক, আমাদেরকেও দেখে পাগলামো শুরু করছে। ডক্টর যখন বলল এভাবে চলতে থাকলে এই রুগীকেও বাঁচানো যাবে না, তখন নাবিলা সাহস করে শুভ্রা তাকে সামনে নিয়ে এলো। আমরা শুধু ভয় করছিলাম, না জানি বাচ্চাটা কোনো ক্ষতি হয়। নাবিলার রুমে ঢুকতেই আবারও শুরু হলো পাকলামো। হসপিটালের স্টিলের ট্রলি তুলে নিল ছুঁড়ে মারবে বলে। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ। এত শব্দে শুভ্রতা কেঁদে উঠে থেমে গেল শুভ্র। ট্রলি 2 হাতে তুলে ধরেই ভ্রু কুচকে তাকালো সে। আমরা একটা অস্থির নিঃশ্বাস ফেললাম। নাবিলা সাহস নিয়ে বলল, শুভ্র তোর প্রিন্সেস, তোরা তো রোদ পাখির প্রিন্সেস, কোলে নিবি না? দেখ তোর প্রিন্সেস কাঁদছে। শুভ্র একদমই শান্ত হয়ে গেল। ট্রলি হাত থেকে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে এগিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। শুভ্রর এই শান্ত চেহারা দেখে বুক থেকে একটা ভারী বোঝা নেমে গিয়েছিল সেই দিন। 10 দিনে শুভ্রা তাকে চুমু ভরিয়ে দিয়েছিল, কিন্তু কোলে নেয়নি। শুধু তার রোদ পাখিকেই চাই। সেই দিনে শুধু চিৎকার করে কেঁদেই ছিল শুভ্র। আঙ্কেল তার পাশে গিয়ে দাঁড়াতেই পা জড়িয়ে ধরে বলেছিল, আমার শুধু রোদকেই চাই বাবা, আমার আর কিছু চাই না। আমার সাথে কেন এমনটা হবে বাবা? আমার সাথেই কেন? যদি কোনো পাপ করে থাকি আমি, তাহলে অন্য কোনো শাস্তি দিকে আমাকে, আমি মাথা পেতে নেব, একটু উপ করবো না। কিন্তু রোদকে দিয়ে আমি পাপমোচন করতে পারবো না। প্লিজ বাবা, প্লিজ এনে দাও আমায়। আমার ওকে চাই, খুব প্রয়োজন ওকে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দেখো দমটা কেমন আটকে আসছে। সেই দিনে সেই দৃশ্যটুকু আমার মনটাকে হাজারো ক্ষতে রক্তাক্ত করে দিয়েছিল। শুভ্রকে শান্ত করতেই আঙ্কেল বলেই দিয়েছিল যে রোদ বেঁচে আছে, কিন্তু জেগে নেই। শুভ্রর কাছে শেষ বাক্যটি প্রাধান্য পায়নি। তার রোদ বেঁচে আছে সেটাই তো অনেক। আরও কিছুদিন পর সানশাইনকে ঢাকায় ট্রান্সফার করা হয়।
তখন থেকে নতুন এক শুভ্রকে দেখি আমরা। সানশাইনকে সেই অবস্থাতেই সম্পূর্ণ হসপিটালকেই বাসা বানিয়ে ফেলেছে। 1 মাস পর ডক্টরকে অনুরোধ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রোদকে বাড়িতে ট্রান্সফার করে আনে শুভ্র। কতটা ধৈর্য শুভ্রর মাঝে থাকতে পারে কখনো কল্পনাও করতে পারিনি আমি। শুভ্র তার দেখাশোনা, রোদের দেখাশোনা এবং নিজের দেখাশোনা একা হাতেই করছে সে। প্রতিদিন ভার্সিটিতে ক্লাস নেওয়া, মেয়েকে নিয়ে খেলা করা আর সানশাইনের খেয়াল রাখা, কোনোটাই কোনো কমতি রাখেনি সে। নিজেকেও ভেঙে পড়তে দেয়নি। শুভ্র বিশ্বাস ছিল সানশাইন আবারও চোখ খুলবে, হাসবে, তাকে মুগ্ধ চোখে দেখবে। আর সেই দিনটির জন্য হলেও শুভ্রকে আগের মতোই থাকতে হবে। যেন ঘুম ভেঙে জেগে উঠে সানশাইন বলে, আমার বর সব থেকে কিউট, অনেক কিউট। শুভ্র সেই বিশ্বাস বাস্তবে পরিণত হয় টানা 3 মাস 10 দিন পর। জেগে উঠে সানশাইন। 6 মাসের মাথায় ফিরে আসে স্বাভাবিক জীবন। সেই দীর্ঘ 6 মাস পর আহমেদ পরিবারে আবারও খুশির ঝিলিক নামে। মেঘ কেটে গিয়ে আবারও দেখা দেয় রোদের হাসি। একটানা কথাগুলো বলে থামে সাহেল। সামনে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পানি এক নিঃশ্বাসে শেষ করে দেয় সে। জেনি সবটা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। বুকে খুব ভারী কিছু অনুভব করছে সে। টেবিলের বাতাসটা কখন যে এত শান্ত আর বিষাদময় হয়ে উঠেছে খেয়ালই করেনি জেনি। ছোট শুভ্রতা পর্যন্ত বাবার গায়ে মাথা এলিয়ে নিশ্চুপ বসে আছে। এই ছোট্ট বাচ্চাটাও কতটা স্ট্রাগল করে এই পৃথিবীতে নিজের জায়গা করে নিয়েছে। জেনির চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে। আচ্ছা, তার কি কান্না পাচ্ছে? টেবিলে বসে থাকা প্রত্যেকটি মানুষের চোখে মুখে কষ্টের ছাপ। হয়তো বিগত দিনের কষ্টগুলো আবারও চারা দিচ্ছে বুকে। জেনি আর চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখ দুটো জলে টলমল করছে। হয়তো প্রিয়তমাকে হারানোর ভয়টা আবারও জেগে উঠেছে মনে। খুব সাবধানে নিজেকে সামনে নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে শুভ্র, শালা, তুই তো দেখি আমার মানের চোদ কিছুই রাখলি না। বউয়ের সামনে বলা এক কথা আর পাবলিক প্লেসে এভাবে। সাহেল হেসে বলে, যা পাগলামো করেছিস তার তো 2 ভাগও বলিনি। ওগুলো বললে তো মান ইজ্জত যেটুকু আছে সেটুকুও থাকবে না। পাগলামো করার সময় মান ইজ্জতের ভয় করে আমাদের একটু রেহাই দিলেই তো পারতিস দোষ। শুভ্র হাসে। জেনি জোরে একটা শ্বাস টেনে নিয়ে বলে, থ্যাঙ্কস গড, ডায়েরিটা হারিয়েছিল, নয়তো এমন একটা ভালোবাসা দেখার সৌভাগ্য হতো না। কি করব বলুন? এদের জামাই বইয়ের চিন্তায় এই ডায়েরির কথা আর মাথায় ছিল না। কিভাবে যে ওইটা ময়লার ঝুড়িতে গেল আল্লাহই জানে। এতক্ষণে কথা বলে হ্যারি বিস্ময় নিয়ে স্পষ্ট বলে ওঠে, ড্যানি সবসময় লাভ ম্যারেজের কথা বলে। আমার আজ কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছে। সত্যি হয়তো ভালোবাসা নামক ম্যাজিক আছে, যে ম্যাজিক পাওয়ারটা স্বয়ং ঈশ্বর আমাদের হাতে তুলে দিয়েছেন। মেয়েকে কোলে তুলে নিয়ে শুভ্রর ডান বাহুটা শক্ত করে চেপে ধরে টলমলে চোখে বলে ওঠে রোদ, চোখ খুলে আবার ওই পৃথিবীটাকে যে দেখতে পাবো তা কখনো ভাবিনি আমি। যেদিন চোখ খুললাম আর নিজের ঘর, নিজের স্বামীর মুখটা আবারও দেখলাম, আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। সব কিছুকে স্বপ্ন বা কল্পনাও ভাবতে পারছিলাম না। মৃত্যুর পর তো স্বপ্ন বা কল্পনা থাকে না। মনে হচ্ছিল কোনো জান্নাতে আছি, যেখানে আস্ত একটা জান্নাত। আমার পর আমাকে বুকে আগলে রেখেছে সেই আগের মতো। আল্লাহকে এই নতুন জীবনের জন্য প্রতিটি মুহূর্তে শুকরিয়া জানাই। আমাকে এতটা ভাগ্যবতী করে পৃথিবীতে পাঠানোর জন্য শুকরিয়া জানাই তাকে। কথা বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সুব্রতা মায়ের মুখের দিকে তাকিয়েছিল। মাকে কাঁদতে দেখে ঠোঁট ভেঙে কান্না ভাব নিয়ে বাবাকে বলে, বাবা, আম্মু কাঁদে। শুভ্র হেসে রোদের কপালে চুমো দিয়ে মেয়ের দিকে তাকায়। নিচু হয়ে মেয়ের কপালে চুমো এঁকে দিয়ে বলে, তুমি মানা করে দাও, তাহলেই আর কাঁদবে না। সুব্রতা খুব যত্নে জল মুছে দিয়ে মাথা দুলিয়ে বলে, তা কাঁদে না। জেনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কেন কাঁদছে জানে না সে, শুধু জানে কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। হঠাৎই কারো হাতের স্পর্শে ফিরে তাকায় জেনি। হ্যারি এক হাত জড়িয়ে আছে তাকে। জেনি তাকাতেই হাসি ফুটে ওঠে তার মুখে। ফিস ফিস করে বলে, ইস, বাচ্চাদের মতো কাঁদছো দেখি। ডোন্ট ক্রাই সুইট লিটল বেবি।
হ্যারি লাভস ইউ অ্যান্ড হি উইল লাভ ইউ ইন এভরি মোমেন্ট অফ হিজ লাইফ। জেনি হাসে, আবারও শুরু হয় হাসি মজা। খাওয়া শেষে স্টল থেকে বেরিয়ে বিদায় নেওয়ার সময় বলে ওঠে রোদ। জেনি, আপনারা আমাদের অতিথি। আমাদের খুঁজে এতটা দূর এসেছেন, অথচ সামান্য আতিথেয়তার সুযোগ পাবো না, তা তো হতে পারে না। পরশু আমার ভাইয়ার বিয়ে, এই কটা দিন আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকুন না প্লিজ। জেনি হেসে দেয়। এমন একটা দারুণ সুযোগ কখনোই মিস করতে চায় না সে। রোদকে জানায় তারা আসবে, তবে তার আগে হোটেলে যেতে হবে তাদের। রোদও হেসে সম্মতি জানায়। রাদীপ সাহেবের বাড়িতে আজ খুশির আমেজ। একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে 2 মেয়ে আর নাতি নাতনিরা এসে পাল্টে দিয়েছে বাড়ির পরিবেশ। ফাঁকা বাড়ি আজ বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে ভরপুর। রাদীপ সাহেব নাতি নাতনিদের দেখছেন আর অবাক হচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এই তো সেদিন ছোট্ট ছোট্ট রোদ রুহি সারা বাড়ি ছুটে ছুটে খেলতো। উনি অফিস থেকে ফিরলেই ওনার উপর ঝাঁপিয়ে পড়তো, একটু বকলেই কান্না করে চোখ ফুলাতো। কিন্তু আজ তাদেরই ছেলেমেয়েরা গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের আনাচে কানাচে, ছোট ছোট হাত দিয়ে তাকে জড়িয়ে ধরছে। মেয়েরা যে কোনো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কে জানে। রাদীপ আহমেদ দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবির কোনা দিয়ে চশমা পরিষ্কার করে। চশমাটা চোখে পড়ে ড্রয়িং রুমে খেলারত বাচ্চাদের ডাকেন। নানু ভাই, এই যে নানু ভাই, এই দিকে আসো। বাচ্চারা তাকায়। নানার ডাকে এক ছুটে এসে দাঁড়ায় ওনার সামনে। রাদীপ সাহেবের চোখে মুখে সুখের হাসি। এই বাচ্চা 3টির মাঝেই যেন মেয়ে দুটোর প্রতিচ্ছবি দেখতে পান তিনি। দুর্বল হাতে পাঞ্জাবির পকেট থেকে চকলেট বের করে 3 জনের হাতে 2টো করে চকলেট দেন। বাচ্চারা চকলেট পেয়ে রাদীপ সাহেবের গালে চুমো দিয়ে দৌড় লাগায়। রাদীপ সাহেব হেসে খানিকটা দূরে চেয়ার টেনে বসেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাচ্চাদের খেলা দেখেন। আজ থেকে 20 বছর আগে এভাবেই ছুটে ছুটে খেলতো রোদ, রুহি আর রাহাত। চকলেট পেয়ে নিজের ভাগের থেকে অর্ধেকটা ছোট বোনের দিকে এগিয়ে দিত দুজনেই। এটা বোনের প্রতি ভালোবাসা বোঝানোর এক অদ্ভুত পদ্ধতি ছিল তাদের। একের পর এক চেয়ার সাজিয়ে গাড়ি গাড়ি খেলছে বাচ্চারা। খেলার মাঝে নিজেদের চকলেট থেকে একটা চকলেট সুব্রতার দিকে এগিয়ে দেয় আদ্র, রৌদ্র। এমনটা করতে কেউ শিখিয়ে দেয়নি তাদের, তবু কাজটি প্রায় করে তারা। হাতে কিছু পেলে তার অর্ধেকটা বোনকে দেওয়া যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। রাদীপ সাহেব চমকে উঠেন। পৃথিবীটা ভারী অদ্ভুত। ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে মানুষকে চমকে দেওয়াটা যেন এক খেলা, চমকে দেওয়াই খেলা। সুব্রতা প্রতি বারবারই খুব দুর্বল রাদীপ সাহেব। রোজ যখন ডাক্তারদের হতাশা নিয়ে বিছানায় পড়েছিল, তখন রাতের পর রাত এই বাচ্চাটার কথাই ভেবেছেন উনি। মা ছাড়া 2 দিনের এই বাচ্চাটা থাকবে কিভাবে? বাবা হাজার আদর দিলেও কি মায়ের আদর পূরণ হয়? এই চিন্তা থেকেই রোদের মায়ের সাথে শুভ্রর আবার বিয়ে করা নিয়ে আলোচনা করেছিলেন উনি। বাচ্চাটার জন্য হলেও শুভ্রকে আবার বিয়ে করা উচিত। মেয়ের যে ভরসা নেই, কে জানে প্রাণ ফিরে পাবে কিনা। নাতনির ভবিষ্যৎটাও তো দেখতে হবে তাদের। এই কথাটাই কিভাবে যে শুভ্রর কানে গিয়েছিল কে জানে। এই নিয়ে শুভ্রর কি রাগ। শুভ্রতা আশেপাশেও ঘেঁষতে দেয়নি তাদের। মেয়ের জন্য কাউকে চায় না শুভ্র, না চায় রোদের জন্য। সে বেঁচে থাকতে এই 2টো মানুষকে কারো দয়ার প্রয়োজন নেই, আর হবে না। শুভ্র রাগ ভাঙতে 2 মাস লেগেছিল রাদীপ সাহেবের। সেদিন তিনি কেঁদেছিলেন, কষ্টে নয়, মেয়ের স্বামীর ভাগ্য দেখে খুশিতে কেঁদেছিলেন উনি। কিছুক্ষণের মাঝে রোদদের বাড়িতে এসে পৌঁছালো সাহেল, নাবিলা, সাথে আছে একমাত্র ছেলে সাদাফ। জেনি আর হ্যারিও এসে পৌঁছেছে সেই ভোরে। চিত্রা 2 দিন আগে চলে এলেও শিশির আসেনি। সে আসবে বিয়ের আগের দিন রাতে। রুহুল, সাব্বিরও বিকেলের দিকে পৌঁছে যাবে। অফিস থেকে ছুটি নিতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে তাদের। দুজনই এখন বিবাহিত, বউরাও সাথে আসছে তাদের। রাতুল, সাকিব তো আছে সাথে, ভার্সিটি ক্রাশ শ্রেয়া এবং হাড়ের ডাক্তার আহান। শ্রেয়া এখন বিবাহিত, তার স্বামী ডিফেন্সে আছে। ডাক্তার আহানও 2 মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছেন। পরশু তার হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু রোদের রিকোয়েস্টে আর দাওয়াত পেয়ে হানিমুনে যাওয়ার ডেটটাই পিছিয়ে দিয়েছে বেচারা। বিকেল 4টা। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা লুঙ্গি আর সেন্টো গেঞ্জি পরেছে। লুঙ্গি পরা নিয়ে সে কি হাঙ্গামা। শুভ্র কিছুতেই লুঙ্গি পরবে না। সেন্টো গেঞ্জি পরে মেয়েদের সামনে ঘুরে বেড়ানোটাই বিশ্রী লাগছে তার উপর লুঙ্গি, ইম্পসিবল। সাহেল, সাব্বিরা অনেক দস্তাদস্তি করে শুভ্রকে লুঙ্গি পরাতে রাজি করিয়েছে, কিন্তু ফ্যাসাদে পড়েছে বেচারা হ্যারি।
জীবনে লুঙ্গি পরেনি সে। লুঙ্গি নামে কোনো পোশাক আছে তা এই বাংলাদেশে এসেছে জেনেছে সে। তার কাছে ভারী অদ্ভুত একটি পোশাক হলো লুঙ্গি, কেমন যেন ফাঁকা ফাঁকা। সাহেল আর রোহন মিলে খুব কৌশলে লুঙ্গি পরিয়েছে হ্যারিকে। লুঙ্গি পরার পর থেকেই কোমর চেপে ধরে চেয়ারে বসে আছে হ্যারি। তার ধারণা দাঁড়ালে খুলে যাবে এই পোশাক। আর্দ্র রৌদ্র ছোট ছোট লুঙ্গি পরেছে, দুপা এগুতেই লুঙ্গি খুলে পড়েছে, নয়তো লুঙ্গিতে পা মেজে নিজেরাই উল্টে পড়ছে। সাদা হলুদ ফতুয়া আর সাদা হার্ড প্যান্ট পরে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। সুব্রতা হলুদ ফ্রক পরে ভাইদের সাথে পানি ছোড়াছুড়িতে মেতে উঠেছে। কিছুক্ষণ পর পর পায়ে ঝুমঝুম শব্দ করা নূপুরের দিকে তাকাচ্ছে। এ বাড়িতে আসার পর দিদা পরিয়ে দিয়েছে এই নূপুর। জিনিসটার নাম না জানলেও এর ঝুমঝুম শব্দটা খুব পছন্দ হয়েছে সুব্রতার। চিত্রা হলুদ শাড়ি পরে মুখ ফুলিয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই শিশিরের সাথে তুমুল কাটাকাটি হয়েছে তার। কথা কাটাকাটির মূল কারণ শিশিরের না আসা। যদিও যা বলার চিত্রাই বলেছে, শিশির শুধু চুপচাপ শুনে গিয়েছে, তবুও চিত্রার মন মানছে না। হলুদে সবাই রোম্যান্স করবে আর তার হাজব্যান্ড বাসায় বসে ল্যাপটপে কাজ করবে, তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। ছেলেরা ইতিমধ্যে গান ছেড়ে দিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দিয়েছে, আর মেয়েরা হলুদের বাকি সব রীতি পালনের আয়োজন করছে। শুভ্রর গায়ে সাদা সবুজ চেইকের লুঙ্গি আর সাদা সেন্টু গেঞ্জি, গলায় ঝুলছে লাল গামছা। সিল্কি চুলগুলো কপালের অর্ধেকটাই ঢেকে রেখেছে। ভ্রু দুটো কুঁচকে এদিক সেদিক তাকিয়ে রোদকে খুঁজছে সে। বাগানের এক কোণায় সুব্রতাকে পানি দিয়ে খেলতে দেখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার মুখে। মেয়ের মাকে খুঁজে না পেলেও মেয়েকে তো খুঁজে পাওয়া গেছে, তাতেই রক্ষে। শুভ্র কিছুটা এগিয়ে গিয়ে সুব্রতাকে ডাকে, প্রিন্সেস, বাবা ডাকে, এদিকে এসো ফার্স্ট। সুব্রতা বাবাকে দেখে দৌড়ে আসে। সারা শরীর ভিজে চুপচুপে তার। মেয়ের সামনে এসে দাঁড়াতেই ভ্রু কুঁচকে তাকায় শুভ্র। জামা ভেজা কেন মা? ঠান্ডা লাগবে তো। তোমার আম্মু কোথায়? সুব্রতা ভারী পল্লব ঝাঁকিয়ে পিট পিট করে বাবার দিকে তাকায়। আম্মু খেলছ? শুভ্র ভ্রু কুঁচকায়। রোদের কেয়ারলেসে খুব বিরক্ত সে। নিজের কথা না হয় বাদই দিলাম, মেয়েটার দিকে খেয়াল রাখার সময়টাও কি নেই তার? শুভ্র মেয়েকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করে, কোথায় খেলছে তোমার আম্মু? সুব্রতা এক হাতে বাবার গলা জড়িয়ে অন্য হাতে স্টেজের দিকে ইশারা করে বলে। ওইতে। শুভ্র মেয়েকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। চারপাশে তাকিয়ে রোদকে খোঁজে। রোদ স্টেজের এক কোণে কিছু একটা করছিল। শুভ্র ডান কান পর্যন্ত পৌঁছায় না তার। এত গান বাজনায় না শোনারই কথা। স্টেজে মেয়েদের ভিড় থাকায় সেদিন আর পা বাড়ায় না শুভ্র। মেয়েকে নামিয়ে দিয়ে আম্মুকে ডেকে আনতে বলে সে। সুব্রতা বাবার কথা মতো এগিয়ে যায়, কিন্তু প্রতি পা এগোতেই থামতে হয় তাকে। যার পাশ দিয়ে যায় সেই দাঁড় করিয়ে গালে কপালে চুমো দিয়ে দেয়, নয়তো গাল টেনে ধরে। সুব্রতার ঠোঁট উল্টে একবার বাবার দিকে তাকায়। এদের এত এত আদরে মেয়ে বিরক্ত। মেয়ের বাপ মহাবিরক্ত। আদর নামক অত্যাচার সহ্য করে মায়ের পেছনে গিয়ে দাঁড়ায় সুব্রতা। মায়ের আঁচল টেনে ডাকে, আম্মু আম্মু। রোদ ফিরে তাকায়। মেয়ের ভেজা শরীর দেখি চমকে ওঠে। না জানি কতক্ষণ যাবৎ ভেজা শরীরে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা। মেয়ের গালে কপালে হাত দিয়ে গায়ের তাপ পরীক্ষা করে মেয়েকে তুলে নিয়ে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। সুব্রতা মায়ের চুল নিয়ে খেলতে খেলতে মৃদু সুরে বলে, ভয় নেই তো, বাবা ডাকে তোমায়। রোদ কপালে চুমু এঁকে দিয়ে শুভ্রর সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র রাগি চোখে তাকিয়ে আছে। মেয়ের প্রতি বেখেয়ালিপনা একদমই সহ্য করে না সে। রোদ ইনোসেন্ট মুখে ঠোঁটের ইশারায় সরি বলে সুব্রতাকে নিয়ে ঝটপট করে বাসার ভিতরে ঢুকে যায়। শুভ্র মাথা চুলকাতে চুলকাতে রোদের পিছু যায়। ওদের সব কিছু খুব মনোযোগ দিয়ে খেয়াল করে জেনি। নিজে উঠে যায় ওদের পিছু পিছু। রোদ মেয়ের শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দেয়। চুল আঁচড়ে কপালে চুমো দিয়ে আদুরে গলায় বলে, আম্মু, গায়ে পানি লাগাবে না আর, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ভাইয়াদের সাথে লক্ষ্মী মেয়ে হয়ে খেলবে, একদম দুষ্টুমি করবে না, কেমন? তুমি না বাবার প্রিন্সেস, প্রিন্সেসরা সব কথা শোনে। কি মনে থাকবে তো? সুব্রতা মাথা দুলিয়ে মায়ের গালে টুপ করে একটি চুমো দিয়ে দৌড়ে পালায়। শুভ্র এতক্ষণ দরজায় ঠেস করে দাঁড়িয়েছিল। সুব্রতা বেরিয়ে যেতে খপ করে রোদের কোমর চেপে ধরে সে। দুষ্ট হাসি দিয়ে হাতের মুঠোয় থাকা লাল রঙে রাঙিয়ে দেয় ফর্সা পেটের অনেকটায়। রোদ নড়ে উঠতে ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, নো নড়াচড়া, চুপচাপ দাঁড়াও। পুরো 2 ঘন্টা ধরে খুঁজে খুঁজে দেখা পাওয়া যায় না আপনার। এত বিজি কেন আপনি? ভাইয়ের বিয়েতে বিজি থাকবো না? না, থাকবেন না। আর এত সুন্দর করে সেজেছেন কেন? আপনার এই সাজে যদি হঠাৎ করে কেউ হার্ট অ্যাটাক করে যায়, তার দায়ভার কে নেবে শুনি? আমার কিন্তু অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে গেছে।
এখন আমার চিকিৎসার প্রয়োজন, আর এই চিকিৎসার একমাত্র ওষুধ হলো রোদ পাখি। বাইরে বেশ ভালো রোদ আছে, সেখানে বসে বসে পাখি তাড়ান, তাহলেই হয়ে যাবে রোদ প্লাস পাখি ইকুয়াল টু রোদ পাখি। এবার আমায় ছাড়ুন, সবাই খুঁজছে হয়তো। খুঁজুক, খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যাক। আগে হার্ট অ্যাটাক থেরাপি নেব, তারপর ছাড়াছাড়ি। সিরিয়াসলি রোদ পাখি, তোমায় কিন্তু ব্যাপক লাগছে, প্রচুর হট। অসভ্য। অসভ্যই তো হতে চাই, মেয়ে নেই আশেপাশে, অসভ্য হওয়ার এইটা একটা সুযোগ রোদ পাখি। কথাটা বলে চোখ টিপে শুভ্র। রোদ অসহায় চোখে তাকায়। জেনি মুচকি হেসে জানালার পাশ থেকে সরে দাঁড়ায়, আবারও হাঁটা দেয় বাগানে। ডায়েরির প্রতিটা পাতায় লেখা শব্দগুলোকে জীবন্ত দেখতে চায় সে। সেই ভালোবাসা, সেই রাগ, সেই কোমলতা আর সেই মিষ্টি সম্পর্কগুলো সব দেখতে চায় সে, সব। আজ রাহাতের বিয়ে, সবাই সাজুগুজু করে স্থূল। জেনিও সেজেছে আজ। সবসময় শার্ট প্যান্ট পরা মেয়েটা রোদের রিকোয়েস্টে লেহেঙ্গা পরেছে আজ। লেমন কালারের লেহেঙ্গা একটু বেশি সুন্দর লাগছে তাকে। হ্যারির গাও লেমন কালারের শেরওয়ানি, সোনালি চুলগুলো সুন্দর করে গোছানো, দৃষ্টি অস্থির। বাংলাদেশে আসার পর থেকে জেনিকে নব রূপে দেখছে সে। কখনো শাড়ি, আবার কখনো লেহেঙ্গায় মাতাল করা সৌন্দর্যে পাগল হচ্ছে হ্যারি। যতবার তাকাচ্ছে ততবারই বুকে হালকা পাতলা ব্যথা করে উঠছে তার। কি অদ্ভুত সেই ব্যথা। সবাই তৈরি হয়ে নিয়ে দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়লো কনের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়িতে পৌঁছে যে যার মতো আনন্দে মেতে উঠল। হ্যারি মেতে উঠল ছবি তোলায়, আর জেনি চারপাশটা দেখায়। বিয়ে বাড়ির মাঝ বরাবর ফাঁকা জায়গায় রোদ, শুভ্র, নাবিলা, সাহেল সহ সকলে আড্ডায় মেতে উঠেছে। ওদের থেকে কিছুটা দূরে ডেকোরেশনের ফুল ধরে টানাটানি করছে আদ্র, রৌদ্র। গেইটের কাছে সিঁড়ির পাশে দাঁড়িয়ে সুব্রতা আর সাদাফ। সুব্রতা আজ লাল লেহেঙ্গা পরেছে। ছোট্ট সুব্রতার জন্য লাল লেহেঙ্গাটা সামলানো কঠিন হলেও মায়ের মতো ড্রেস পরতে পেরে ভীষণ খুশি সে। সাদাফের গায়ে লাল শেরওয়ানি, সাদা ধবধবে শাড়ির লাল রংটা নজর কাড়ছে সবার। স্ট্রেট চুলগুলো সমান হয়ে পড়ে আছে কপালে। জেনি আরেকটু এগিয়ে যেতেই খেয়াল করলো সাদাফ সুব্রতার ওড়না ধরে দাঁড়িয়ে আছে আর ভ্রু কুঁচকে অন্যান্য মেয়েদের দিকে তাকাচ্ছে। জেনি বেশ আগ্রহ নিয়ে তাকালো। সাদাফের এভাবে মেয়েদের দিকে তাকানোর কারণটা ধরতে চেষ্টা করছে সে। সাদাফ কিছুক্ষণ মনোযোগ দিয়ে কিছু একটা খেয়াল করে হাতে থাকা ওড়নাটির দিকে তাকালো। ভ্রু কুঁচকে আবারও মেয়েদেরকে দেখে নিয়ে ওড়নাটা শুভ্রর গলায় জড়িয়ে লম্বা অংশটুকু পেছন দিক থেকে ঘুরিয়ে এনে ধরিয়ে দিল সুব্রতার বাম হাতে। অন্য সমস্যার সমাধান হওয়া সাদাফের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো সুব্রতা। সাদাফ সুব্রতার হাসিকে তেমন গুরুত্ব না দিয়ে বিরক্তি ভাব নিয়ে পাশে রাখা সোফায় গিয়ে বসলো। জেনি সাদাফকে যতবারই দেখছে ততবারই অবাক হচ্ছে। এই বয়সে সব কিছুতে এতটা ম্যাচিউরিটি সাথে কিভাবে করে সে, বুঝে ওঠে না জেনি। সুব্রতা এদিক সেদিক তাকায়, হয়তো বাবা মাকে খুঁজছে সে। কিছুক্ষণ অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে সাদাফের পাশে গিয়ে বসে। সাদাফ গম্ভীর মুখে তাকাতেই সুব্রতার ঠোঁট ফুলিয়ে বলে, আম্মু যাবো। সাদাফ ভ্রু কুচকায়, বিরক্তি নিয়ে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে সে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে সুব্রতা হাত ধরে সুব্রতের দিকে এগিয়ে যায়। জেনে নিজের মনেই হেসে উঠে বলে, ফিউচার লাভ বার্ডস। সারাদিন হই হুল্লোড় করে খেতে বসেছে সবাই। জেনি খাওয়াটা থেকে এদিক ওদিকে তাকাচ্ছে বেশি। দ্বিতীয় সারি এক কোণায় বসে আছে অসম্ভব মিষ্টি একটা মেয়ে। তার পাশে বসে আছে 5-6 বছর একটি ছেলে। জেনি অবাক হয়ে খেয়াল করলো ছেলেটি খুব যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দিচ্ছে। ছেলের কাণ্ড দেখে মেয়েটি হাসছে, তার সাথে চোখ দুটোতে টলমল করছে স্বচ্ছ জল। মুখে হাসি, চোখে জল, কি অদ্ভুত সৌন্দর্য। জেনি চোখ সরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র শেরওয়ানির হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিজে খাচ্ছে, সাথে সাথে মেয়েকেও খাওয়াচ্ছে। রোদ খাওয়া ছেড়ে পাশে বসে এক দৃষ্টিতে বরের দিকে তাকিয়ে আছে। শুভ্র 1-2 বার আর চোখে তাকাচ্ছে, পরমুহূর্তে নিজের কাজে মন দিচ্ছে। তাদের পাশেই বসেছে সাহেল, নাবিলা আর সাদাফ। বাবা মার মাঝখানে বসে নিজের মতো করে চুপচাপ খাচ্ছে সাদাফ। যদিও টেবিল পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নাবিলার পাশে বসেছে রুহি, অব্র আর আদ্র, রৌদ্র। জেনি বেশ খেয়াল করে দেখেছে আদ্র, রৌদ্র হাজার দুষ্টামি করলেও কখনো একজন আরেকজনের বিপক্ষে কথা বলে না। তাদের কাজ কথা সব একদিকে। মাথায় হালকা কুকরানো চুলের ছেলেটা হলো রৌদ্র। আদ্র থেকে কয়েক ধাপ বেশি দুষ্টু সে। সারাদিন উল্টোপাল্টা কাজ করতে বেশি পছন্দ তার। আদ্র ঠিক করে তার উল্টো। সবসময় ভাইয়ের সাথে সাথে থাকলেও বেশ ঠান্ডা মেজাজের ছেলে সে। ভাইকে বকার হাত থেকে বাঁচানোই তার প্রধান কাজ। জেনির ডান পাশে বসেছে চিত্রা, শিশির। চিত্রা খাওয়া ছেড়ে বসে আছে। ক্ষুধা পেলেও খেতে পারছে না সে।
কেমন একটা গা গুলাচ্ছে। শিশির স্ত্রীর দিকে ভ্রু কুচকে তাকিয়ে এটা ওটা জিজ্ঞাসা করছে। জ্যানিদের পাশের টেবিলে বসেছে সাকিব, রাতুল, শ্রেয়া, শ্রেয়ার হাজব্যান্ড, আহান, রুহন, সাব্বির সহ তাদের বউ। সবার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে দেখছে জ্যানি, যেন ইউএস চলে যাওয়ার পর এই মিষ্টি স্মৃতি আর খুনসুটিগুলো লেগে থাকে তার মনের কোনায়। খাওয়া শেষ করে হাত ধুতে গিয়ে বাঁধলো এক বিপত্তি। একটা বাচ্চার হাতের আইসক্রিমে মাখামাখি হলো শুভ্রর শেরওয়ানি। বাচ্চাটি ভয়ে মুখ কালো করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। জেনি খেয়াল করে দেখে এটাই সেই ছেলে যে ছেলেটা খাবার সাইডে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিল। শুভ্র বাচ্চাটির মাথায় হাত রেখে চুলগুলো হালকা জাকিয়ে দিয়ে বলে, ব্যাপার না চ্যাম্প, বিয়ে বাড়িতে এমন একটা একটু হয়েই থাকে, কিন্তু তোমার আইসক্রিমটা আজ নষ্ট হয়ে গেল। ছেলেটি চোখ তুলে তাকায়। শুভ্র স্নেহভরা কণ্ঠে ভয়টা অনেকটাই কেটে গেছে তার। শুভ্র হাসি মুখে জিজ্ঞাসা করে, নাম কি বাবু? শুভ্র আহমেদ। শুভ্র চমকে উঠে বলল, আরে তোমার নামটা দেখি আমার নামে জমজ ভাই। শুভ্র উৎসাহ নিয়ে বলে, আপনার নাম কি স্যার? আমার নাম শুভ্র। আর স্যার বলছো কেন? আমি কি গণিতের আগে টিচার? স্যার শুনতে একদমই ভালো লাগছে না, তুমি বরং আমাকে চাচ্চু বলতে পারো। ছেলেটি হাসি মুখে বলে, আমার বাবার নামও শুভ্র, শুভ্র আহমেদ। শুভ্র কিছু বলবে তার আগে হন্তদন্ত হয়ে অনেকটাই ছুটে আসে একটি মেয়ে। ছেলের হাত ধরে শুভ্র শেরওয়ানির দিকে তাকিয়ে অপরাধী গলায় বলে, আই এক্সট্রিমলি সরি ভাইয়া, ও হয়তো বেখেয়ালিতে এমনটা করেছে, সরি। শুভ্র হেসে বলে, ইটস ওকে, বাচ্চাই তো। আপনাকে কোথায় যেন দেখেছি আমি, কিন্তু কোথায় দেখেছি সেটা কিন্তু মনে করতে পারছি না। শুভ্রর পেছন থেকে হুট করে বলে উঠে জ্যানি, মীরা, শুভ্র আহমেদের স্ত্রী মীরা আহমেদ আপনি? নীরা বেশ অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে? জ্যানি হাসে, শুভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র সাহেব, আপনি আর রোদ ওনাকে হসপিটালে দেখেছিলেন বিয়ের কিছুদিন পর, যখন আপনার অ্যাক্সিডেন্ট হয় তখন। মনে পড়ছে? শুভ্র অবাক হয়ে জেনির দিকে তাকায়, পর মুহূর্তে হেসে উঠে বলে, হ্যাঁ মনে পড়েছে। আমাদের থেকে আমাদের লাইফের ঘটনাগুলো দেখছি আপনার বেশি মনে আছে। এনিওয়ে মিসেস নীরা, আমি আবরার আহমেদ শুভ্র। আপনার হাজব্যান্ড আর আমার একদিনই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল, তাই হয়তো আমি বেঁচে গিয়েছি। তখন হয়তো চ্যাম্প পৃথিবীতে আসেনি, মাত্র 2 মাসের ছিল, তাই না? স্বামীর কথা মনে পড়তেই চোখ ভিজে যায় নীরার। তবে কারো চোখে পড়ার আগেই নিজেকে সামলিয়ে নিয়ে হাসি ফোটালো মুখে। সেই হাসিটা নিয়েই তো বেঁচে আছে সে। শুভ্রর মৃত্যুর পর কত ঝড়ঝাপটায় না গিয়েছে তার উপর। একদিকে বিয়ের চাপ, অন্যদিকে অ্যাবর্শন করার চাপ। সবার এক কথা, বাপ ছাড়া বাচ্চা পালা এত সহজ নয়। তার থেকে বাচ্চাটা ফেলে দিয়ে নতুন করে জীবন সাজাও। সারা জীবন কি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির বোঝা হয়ে থাকবে? নীরা বোঝা হয়ে থাকেনি, বাচ্চাও নষ্ট করেনি। তবে বাবা মা আত্মীয় সবাইকে ছেড়ে দিয়েছে। ফ্রেন্ডের সাহায্যে প্রাইভেট ফার্মে জব নিয়ে একা চলতে শিখেছে। তার শুভ্রর চিহ্নকে বুকে আগলে কষ্টের মাঝেও হাসতে শিখেছে। আজ শুভ্রবের দিকে তাকালে শুভ্রর প্রতিচ্ছবি দেখতে পায় সে। মায়ের প্রতিটি দুঃখের সঙ্গী হয়েছে সে। এই ছোট্ট বয়সেই বুঝে নিয়েছে তাদের কেউ নেই, সে ছাড়া তার মার আর কেউ নেই, কেউ না। নীরা মুচকি হেসে ছেলের মাথায় চুমু দিয়ে বলে, সরি, আসলে আমি সেদিন খেয়াল করিনি আপনাদের। আপনি যে পরিস্থিতিতে ছিলেন তাতে খেয়াল না করাটাই স্বাভাবিক। বাদ দিন সেসব কথা। তো চ্যাম্প, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। গুড। আমার জন্য যে তোমার আইসক্রিমটা নষ্ট হয়ে গেল, তার ক্ষতিপূরণ হিসাবে আমি কি তোমায় একটা আইসক্রিম কিনে দিতে পারি? শুভ্রর কথার মাঝেই দৌড়ে আসে শুভ্রতা, তার পিছু পিছু রোদ। শুভ্রতা বাবার শেরওয়ানির কোনা ধরে টেনে নিজের অস্তিত্বে জানান দেয়। শুভ্র হেসে শুভ্রতাকে কোলে তুলে নিয়ে শুভ্রবের ইশারা করে বলে, আম্মু, ওটা তোমার ভাইয়া হয়। শুভ্রতা অবাক চোখে তাকিয়ে বলে, আরেকটা ভাইয়া? আরেকটা ভাইয়া। ভাইও ভাইয়া না পচা ভাইয়া? অনেক ভালো ভাইয়া, ওর নাম শুভ্র। ভাইয়াকে হ্যালো বলো। শুভ্রতা শুভ্রবের দিকে তাকিয়ে হাসে, হাসি মুখে বলে, হ্যাঁ ও ভাইয়া, আমি শুভ্রতা। নীরা হাসে, 2 পা এগিয়ে শুভ্রতার দিকে এগিয়ে আসে, ডান গালটা টেনে দিয়ে বলে, অনেক কিউট তো, একদম আপনার মতো হয়েছে। শুভ্রতা হেসে বলে, সবাই তাই বলে, তবে আমার মনে হয় ও ওর মায়ের মতো হয়েছে। নীরা হেসে শুভ্রতাকে জিজ্ঞাসা করে, মামনি, তোমার কয়টা ভাইয়া?
এতগুলো? আচ্ছা, নাম কি তোমার ভাইয়াদের? আদ্র ভাইয়া, রৌদ্র ভাইয়া, সাতাব ভাইয়া, আর এই নতুন ভাইয়া। নীরা হেসেও আবারও গাল টানে। শুভ্র পাশে তাকিয়ে রোদকে ইশারা করে বলে, মিট মাই ওয়াইফ রোদেলা। ইরা রোদের সাথে কুশল বিনিময় করে হাসি মুখে বলে, কি মুশকিল, বাচ্চার মাকে দেখলে মনে হয় বাচ্চা তার মায়ের মতো হয়েছে, আবার বাবাকে দেখলে মনে হয় বাচ্চা তার বাবার মতো হয়েছে। আসলে কার মতো হয়েছে বলুন তো? নীরার কথায় শব্দ করে হেসে ওঠে সবাই। নীরাকে বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে বউ নিয়ে বিদায় নেয় তারা। বাসায় ফিরে বউকে ড্রয়িং রুমে বসানো হয়। বেশ কয়েকটা ছবি তুলে নেয় জেনি। বইয়ের নাম আফসানা রূপ। বাংলা বিভাগে ৩য় বর্ষের ছাত্রী সে। শান্ত মেজাজের গোলগাল মিষ্টি একটা মেয়ে। রাত 12টার দিকে বাসর ঘরের দরজায় ভিড় জমায় সবাই। দরজায় উকিঝুঁকিতে মেতে ওঠে রোদ, রুহি সহ রাতুল, সাকিবও। হ্যারি দু একবার কান পেতেছে। রোদরা যে উদ্দেশ্য কান পেতেছে সেজন্য নয়, ছেলেমেয়েরা কি শোনার চেষ্টা করছে তা বোঝার জন্যই কান পেতেছে সে। কিন্তু আফসোস, কিছুই কানে আসেনি তার। অব্র, শুভ্র, শিশির আর সাহেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শালার বিয়ে হলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা গেলেও রাহাতের বিয়েতে তা সম্ভব নয়। রাহাত সম্পর্কে ওদের দুজনেরই বড়, বইয়ের বড় ভাই বলে কথা। শিশির সবসময় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাই এসব বিষয় থেকে দূরে থাকাটাই বেশি পছন্দ করে সে। তার বউ দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে বলেই এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। শুভ্র অব্র এগোয়নি বলে সাহেলও আর যায়নি ওইদিকে। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে চুপচাপ নাবিলার জন্য অপেক্ষা করছে সে। রাত 1টার দিকে রুমে ঢোকে শুভ্র। রোদ জানালার গ্রিল ধরে তাকিয়েছিল আকাশে। শুভ্র পা টিপে টিপে রোদের পিছনে গিয়ে দাঁড়ায়, দুহাতে কোমর জড়িয়ে গাড়ে মুখ লুকায়। সাথে সাথে কেঁপে ওঠে রোদ। শুভ্র ধীর গলায় বলে, কাহিনী কি রোদ পাখি? আজ সারাদিন চুপি চুপি দেখছিলে আমায়, নতুন করে প্রেমে পড়ছো নাকি? রোদ ঘুরে দাঁড়ায়, শুভ্রর গলা জড়িয়ে ধরে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, টলমলে চোখে বলে, ছেলেদের এত বেশি সুন্দর মানায় না শুভ্র সাহেব। সৌন্দর্য মেয়েদের জন্য, প্রকৃতি কিন্তু এই অবিচার মানবে না জাহাপানা। শুভ্র হাসে, কোমরের বাঁধন আরো শক্ত করে কপাল ঠেকিয়ে বলে, না মানলে নেই। সুন্দরী বউয়ের দৃষ্টি আকর্ষণের জন্য একটু আধটু অবিচারে ক্ষতি নেই বেগম সাহিবা, কিন্তু মহারানীর গাল বেয়ে পানি পড়লেই মহারাজের ক্ষতি হয়ে যাবে খুব। রোদ হাসে, সাথে সাথে গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। শুভ্র বিরক্তি হয়ে বলে, কাঁদছো কেন? এটা কাজের মতো কিছু হলো নাকি? আপনি আমায় এত ভালো কেন বাসেন মাস্টার মশাই? একটু কম ভালোবাসতে পারেন না? ভয় লাগে খুব। মার ঘরের পাশ থেকে আসার সময় শুনলাম আমি কোমায় থাকতে খুব রাগারাগি করেছিলেন ওদের সাথে। শুভ্র রোদকে ছেড়ে সরে যায়, বিছানায় বসে গম্ভীর মুখে বলে, রাগারাগে কিছুই করিনি, শুধু বলেছি আমার বউ বয়সে থেকে দূরে থাকুন, তাদের জন্য আমি একাই যথেষ্ট। রোদ শুভ্রর পাশে বসে কাঁধে মাথা রাখে, ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি খুব করে চাই শুভ্রতা আপনার মতো হোক, কঠিন পরিস্থিতিতে শক্ত হতে শিখুক। আপনার জায়গায় আমি থাকলে ভেঙে পড়তাম, কেঁদে কেটে শেষ হয়ে যেতাম আমি। শুভ্র রোদের মাথায় হাত বুলাতে বুলাতে হাসে, বলে, একদম না, তুমি আরও বেশি থাকতে পারতে রোদু, কারণ মেয়েদের সহ্য শক্তি ছেলেদের থেকে ঢের বেশি। কঠিন পরিস্থিতিতে দুর্বল মেয়েটাও হুট করে কঠিন হয়ে ওঠে। আমি শক্ত ছিলাম না রোদ পাখি, তোমার তো শিখতে ছিলাম মাত্র। শুভ্রতাকে ঘুম পাড়িয়ে রাতে তোমার ঘুমন্ত মুখটা দেখলেই ঠান্ডা হয়ে যেত বুক। তবু মাঝে মাঝে হাঁপিয়ে উঠতাম, তোমার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে উঠতাম। তখন নিজেকে খুবই অসহায় লাগতো, খুব বেশি অসহায় লাগতো। তখন তোমার বুকের মাঝে মুখ গুজে শুয়ে থাকতাম, তোমার স্পন্দনের তালে তালে যেন তোমার কণ্ঠ ভেসে বেড়াতো, হাজারো কথা বলতো কানে কানে। এটুকু বলে দীর্ঘ শ্বাস ফেলে শুভ্র। রোদকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে কাপা গলায় বলে, তোমার স্পন্দন সবসময় একটা ধ্বনি করতো, তোকে চাই, তোকে চাই এবং তোকেই চাই। আমিও শুধু তোকেই চাই রোদ পাখি। জীবনের শেষ মুহূর্তেও তোমার স্পন্দনের তালে একটাই শব্দই শুনতে চাই। রোদের চোখ জলে ভেসে ওঠে, সাথে সাথে করাঘাত পড়ে দরজায়। দুজন দুজনের দিকে তাকিয়ে দরজা খুলে পা রাখতে পা বাড়ায় রোদ। শুভ্রতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন রোদের মা। রোদকে দেখে ইতস্তত গলায় বলেন, হঠাৎ জেগে উঠে বলি আম্মু যাব, কিছুতেই রাখতে পারলাম না রে। রোদ হেসে মায়ের কোল থেকে শুভ্রতাকে নিয়ে বলে, আগেই বলেছিলাম থাকবে না, শুনলে না তো? মাকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে মেয়েকে নিয়ে বিছানায় আসে রোদ।
নানুকে এত জ্বালিয়ে মায়ের কোলে আসা মাত্রই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মেয়েকে শুয়ে পাশে শুতে পেছন থেকে জড়িয়ে আদুরে গলায় বলে ওঠে শুভ্র। আমারও ঘুম পাচ্ছে, আমাকেও ঘুম পাড়াও রোদ পাখি। রোদ হেসে ওঠে। শুভ্র মুচকি হেসে মুখ ডুবায় তার ঘাড়ে। রাত প্রায় 3টা। ঘড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় রোদেলার। দুপাশ থেকে দুজন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। মেয়ের হাত সহজে ছাড়ানো গেলেও মেয়ের বাবার হাত ছাড়ানো মহা মুশকিল। অনেক কৌশলে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় রোদেলা। জানালার হালকা গোলাপি পর্দাটা সরিয়ে দেয় সে। বাইরের ঝিরিঝিরি বাতাস এসে লাগছে মুখে চোখে। জানালার পাশে থাকা টেবিলের চেয়ার টেনে বসল রোদেলা। প্রাণ ভরে শ্বাস টেনে নিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আবারও লিখতে বসে সে। হাজারো জল্পনা কল্পনা আর অনুভূতিগুলো সাজাতে থাকে সাদা কাগজে। হয়তো অনেক বছর পর এই অনুভূতিগুলো হয়ে উঠবে ভালোবাসাময় কিছু স্মৃতি। মনে করিয়ে দিবে যৌবনের হাজারো বাসনা আর লাজুক ভালোবাসাকে। ছোট্ট ছোট্ট খুনসুটি, আবেগের তাড়নায় ভাষা, ফোটা ফোটা কান্না।